सम्मानित सभापति ढाका विश्वविद्यालয়ের অধ্যাপক ডক্টর মুর্শেদ হাসান খান প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, দীর্ঘ 9 বছর ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষুর শিকার হয়ে গুম থেকেছেন পার্শ্ববর্তী দেশে জনাব সালাউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম, এখানে রয়েছেন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নুরুল ইসলাম, আর কে আছে, সঞ্চালক রয়েছেন প্রফেসর মহিউদ্দিন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশ থেকে সম্মানিত উপাচার্য বৃন্দ যারা এসেছেন, আরও যারা গণ্যমান্য শিক্ষক গুণীজন যারা রয়েছেন, সবাইকে আমি আন্তরিক প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই নিয়ে আজকের এই আয়োজন আমি মনে করি যে প্রাচ্যের এই একটি শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ, যে বিদ্যাপীঠ একদিকে শিক্ষা, নতুন চিন্তা এবং জ্ঞান বিজ্ঞানের স্পর্শ নিয়ে যে প্রতিষ্ঠানটি, যে আলমা ম্যাটারটি গড়ে উঠেছে, সেখানে গণতন্ত্র, অধিকার, স্বাধিকারের এক অত্যুজ্জ্বল সংগ্রামী ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। এবং জুলাই তার একটি অন্যতম পরিণতি এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে, এখান থেকে যে তরঙ্গটি তৈরি হয় প্রথমে, সেই তরঙ্গটি ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে। 52 তাই হয়েছে, 62 তাই হয়েছে, 69 তাই হয়েছে, 90 তাই হয়েছে এবং জুলাইও তাই হলো। এই একই পুনরাবৃত্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেতৃস্থানীয় ভূমিকা, সেটি অসাধারণ এবং অনন্য। বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের অবদানেই অনেক সময় এই দেশের যে হিস্ট্রিক্যাল যে ডেভেলপমেন্ট আমরা দেখেছি, সংগ্রাম এবং অধিকারের সংগ্রাম গণতন্ত্রের জন্য, তাদের অবদানের কারণে অন্যান্য দেশ বা এক সময়ের যে পাকিস্তান ছিল, আপনারা জানেন যে অখণ্ড পাকিস্তান, সেখানেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়রা তখন বেশি ছিল না, ঢাকা, রাজশাহী, চিটাগাং, জাহাঙ্গীরনগর আর বুয়েট, এর বাইরে তো বিশ্ববিদ্যালয় ছিল না, তখন তাদের অবদান সেখানেও তরঙ্গায়িত হয়েছে। লাহোর এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে ওই দিনই শিক্ষক এবং ছাত্ররা রাজপথে নেমে এসেছিল যেদিন ডক্টর জোহা হত্যা করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 69-এর মুভমেন্টে, এবং সেই ধারাবাহিকতায় 69-এর আন্দোলন একটি তুঙ্গ স্পর্শী অবস্থা পৌঁছালো এবং আইবের পতন হলো। তো এই ঐতিহ্যগুলো তো আমাদের রয়েছে, জুলাইও আমরা তাই দেখেছি। এবং তার পেছনের একটা মানে পশ্চাৎভূমি রয়েছে। সেই পশ্চাৎভূমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা যে অবদান রেখেছেন, সেই অবদান মানে ফ্যাসিবাদের প্রচণ্ড আক্রমণের মুখে। একটা জিনিস হচ্ছে যে পৃথিবীতে দেখা গেছে যে একনায়কোচিত শাসনেও বিশ্ববিদ্যালয়গুলি একটি কর্পোরেট সাহিত্য শাসনের মানে ভূমিকা পালন করেছে, তাদের সেই মর্যাদাটা ছিল। কিন্তু ফ্যাসিবাদ যদি কায়েম হয় রাষ্ট্র কাঠামোয়, তখন ইউনিভার্সিটি ক্যাম্পাসও সেই ঐতিহ্যগত সাহিত্য শাসন ভোগ করতে পারেনি। 1895 সালে ছাত্রদের যে আন্দোলন ছিল মস্কো বিশ্ববিদ্যালয়ে, জারের সেই মানে প্রচণ্ড প্রতাপশালী শাসনেও মস্কো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু আন্দোলন করার সুযোগ পেয়েছে, কারণ ওখানে মিনিমাম হলেও একটা কর্পোরেট সাহিত্য শাসনের মানে একটা পরিবেশ ছিল। এবং 50-এর দশকে ভেনিজুয়েলা বিশ্ববিদ্যালয়গুলো অনেকটা সেই ভূমিকাই পালন করেছে, যখন প্রচণ্ড জান্তা সরকার সেখানে রাজত্ব করছে। কিন্তু ফ্যাসিবাদে সেটার সুযোগ থাকে না। ফ্যাসিবাদী শাসনে আমরা দেখেছি যে ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলো আক্রমণের শিকার থাকে এবং তাদের প্রতিনিধিরা সেখানে অবস্থান করে। আমরা সেই পরিস্থিতির মধ্যে এখানে আমরা লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয় সেখানে প্রচণ্ড প্রতাপে ফ্যাসিবাদী
ঠিক আছে। শিক্ষকদেরই এখানে হয়েছে, মানে কি বলে যে তারা ওইভাবেই চালিয়েছেন শেখ হাসিনার মত অনুযায়ী, শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী, শেখ হাসিনার দুঃশাসনের একটা অনুষঙ্গ হিসাবেই কাজ করেছেন। অনেকে বলেছেন যে শিক্ষিত লোকরা, বড় বড় গুণীজনরা তো বিশ্ববিদ্যালয়ে পড়ান, তারাই তো শিক্ষক, তারা শেখ হাসিনাকে সমর্থন করছেন, তাহলে নিশ্চয়ই মানে শেখ হাসিনার এমন কিছু গুণাবলী আছে বা সে এমন কিছু চাচ্ছে যেটা রাষ্ট্রের জন্য ভালো। নো, ফ্যাসিস্টদেরকে সমর্থন করেছে এরকম বিখ্যাত লোকও আছে। তাই বলে কি ফ্যাসিস্ট শাসন আপনার ইতিবাচক? ফ্যাসিস্ট শাসন কি মেনে নেওয়া যায়? এজরা পাউন্ড, বিখ্যাত কবি, ইংরেজ কবি, সে জার্মানির নাৎসি শাসনকে সমর্থন করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সে অনেকখানি মানে বিচ্ছিন্ন থাকতে হয়েছে, তাকে নিগৃহীত হতে হয়েছে। যে এজরা পাউন্ড অনেক বিখ্যাত কবি তৈরি করেছেন, এলিয়টের মতো কবি, ইয়েটসের মতো কবি, তার পোয়েট্রি যে পত্রিকা, সেই পত্রিকায় মানে যদি কোনো কবির কবিতা ছাপা হয় সে বিখ্যাত হয়ে যায়, তার মতো মানুষ সমর্থন করেছে। আরো অনেক বিখ্যাত গুণীজন তারা সমর্থন করেছে। তো এখন এরা যদি কি বলে বিশ্ববিদ্যালয়ে যদি অনেক বিখ্যাত পণ্ডিত, শিক্ষক অনেকেই ছিলেন, আমি নাম বলতে চাই না, আমাদের শ্রদ্ধেয়, কিন্তু তারা সমর্থন করেছেন, মানববন্ধন করেছেন ডক্টর আনিসুজ্জামানরা। তাই বলে কি শেখ হাসিনা সত্য, তার শাসন সত্য, তার গুম খুন রাজনীতির যে সংস্কৃতি তিনি তৈরি করেছিলেন সেটা সত্য? ডক্টর আনিসুজ্জামান আমাদের কনস্টিটিউশনের বাংলা করেছেন, কত কি ঘটনা, কিন্তু তিনি ফ্যাসিবাদকে সমর্থন করেছেন। এটা তো সমর্থন করা যায় না, এই দেশের মানুষ সমর্থন করেনি। ডক্টর মুর্শেদ হাসান খান একটা আর্টিকেল লিখেছিলেন জ্যোতির্ময় জিয়া, অত্যন্ত চমৎকার একটি আর্টিকেল। সে আর্টিকেলের জন্য তার চাকরি চলে গেল, অন্য কোনো কারণ না, কোনো কারণ দেখাতে পারেনি, কোনো কারণ দেখাতে পারেনি, অর্থনৈতিক দুর্নীতি বা অন্য কিছুই না। জ্যোতির্ময় জিয়া এই আর্টিকেলটা তিনি পত্রিকায় লিখেছেন, এই জন্য তার চাকরি চলে যেতে হলো। কিন্তু দেখবেন যখন হাসিনা কথা বলতো, তার বসংবদ বুদ্ধিজীবীরা কথা বলতো, ডক্টর জাফর ইকবালরা কথা বলতো, কি আপনার স্বাধীনতার চেতনা, কত কিছু বয়ান দিয়ে তাদের অন্যায়, অবৈধ এবং রক্তচোষার নীতিকে তারা সমর্থন করতে এই বুদ্ধিজীবীরা। ওবায়দ ভাই সুন্দর ভাই বলেছেন যে, ওবায়দ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি, আমরা প্রায় তারা দাওয়াত দিলে আসতাম, আমরা স্ত্রী সহ এসেছি ক্লাবে, তখন মুর্শেদের চাকরি নেই, এসছি একটা প্রোগ্রামের মধ্যে, মানে জাস্ট এটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম, ওখানে এসেছি। তার একদিন কি 2 দিন পর দেখছি আমাদের ছবি, মানে ওই সিসি ক্যামেরায় আমাদের ছবি ধারণ করা হয়েছে, সেটা টিভিতে দেখানো হচ্ছে, আমরা সেখানে বসে গোপন ষড়যন্ত্র করছি। আর ষড়যন্ত্র কি নিজের স্ত্রীকে নিয়ে করে নাকি? আর প্রকাশ্য জায়গায়, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে যে আমরা এখন ষড়যন্ত্র করছি, আমরা নাকি পদ্মা সেতুর নাট বল্টু খোলার একটা প্রচেষ্টা চালাচ্ছি। এই ছিল প্রকৃত অবস্থা। যাই হোক, তারপরেও আমি দেখেছি তাদের চাকরি নাই। ওবায়দ ভাইয়েরও মানে তারা চাকরি করলো, কোন রকম মামলা টামলা করে টিকেছিলেন, কিন্তু তার তো মানে বিশ্ববিদ্যালয় থেকে তাকে তো দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। এভাবে আরো অনেককেই করা হয়েছে, কিন্তু এরই মধ্যে তারা টিকে থেকেছেন। ইউট্যাব, সাদা দল এখানে যেটা রয়েছে, তারা প্রতিটি কর্মসূচির মানববন্ধন করেছেন। তা আমি এটাই বলতে চাই যে ওই ফ্যাসিবাদের মুখে যে কজন শিক্ষক দাঁড়িয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসছে, এই যে আমার আরেক ছোট ভাই নুরুল ইসলাম, তাদেরকেও দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসছেন, ওপেন ইউনিভার্সিটি থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, খোঁজ নিচ্ছে। আমার এখানে আরেক ছোট ভাই ক্যানেডি বসে আছে, তাদের মানে ক্ষোভ বিক্ষোভ সব নিয়ে কখনো গোপনে কখনো প্রকাশ্যে তারা এখানে অবস্থান নিয়েছেন, মানববন্ধন করেছেন, বক্তৃতা করেছেন। জুলাই যখন শুরু হলো, 5 জুলাই থেকে মোটামুটি বুঝতে পারছি যে অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এবং আপনাদেরকে বলে রাখি, আজকে অনেক মানে নিজস্ব ক্রেডিট নেওয়ার চেষ্টা হচ্ছে, কৃতিত্ব নেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু প্রতিক্ষণে প্রতি মুহূর্তে ছাত্রদের যে আন্দোলন, সেটিকে সংহতি জানানোর জন্য লন্ডন থেকে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশ দিতেন, আমার কাছে নির্দেশ দিতেন, আরেকজন দিতেন, যে প্রধান অতিথি বসে আছেন, তিনি হোয়াটসঅ্যাপে নানাভাবেই যেখানে তিনি গুম হয়ে আছেন ওখান থেকে জানাতেন, বলে দিতেন যে কি বলতে হবে, কি করতে হবে। এই কন্টিনিউ 5 তারিখ থেকে করলাম। 11 তারিখে আমার রুম
আমাদের যে পার্টি অফিস সেখানে একটা নাটক করলো। আমি 10:30 পর্যন্ত ওখানে স্টেটমেন্ট লিখে টেকে বেরিয়েছি। তারপরে দেখি গোয়েন্দা পুলিশ গিয়ে রেড করে সেখান থেকে মানে সেই কি বলে অস্ত্র উদ্ধার করছে। বলে ভাই জীবনে কোনোদিন পকেটে একটা ব্লেড নিয়ে ঘুরিনি, আর আমার রুম থেকে অস্ত্র উদ্ধার করছে। তখন বুঝলাম যে সরকার এখন একটা টোটাল ক্র্যাকডাউনের দিকে তারা যাচ্ছে, তার উদ্দেশ্য খুব খারাপ। এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে একটু আত্মগোপনে গিয়ে কিন্তু শুরু করলাম ভার্চুয়ালি সংবাদ সম্মেলন। আমাকে যেভাবে বলা হতো এবং যে কর্মসূচিগুলো দিত ছাত্ররা অথবা শিক্ষকরা, সেটাকে আমরা পূর্ণ সমর্থন দিতাম। এটা জানাতেন আমাকে আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকে প্রধান তারেক রহমান, ইন্ডিয়া থেকে জানাতেন সালাউদ্দিন সাহেব। মোটামুটি এই দুইজনই যেগুলো জানাতেন সেটা দিচ্ছে। ছাত্ররা দিচ্ছে কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেড, একটার পর মার্চ ফর জাস্টিস। মার্চ ফর জাস্টিসের সামনে আমি তখন অ্যারেস্ট হয়ে গেছি, কিন্তু এটা পেয়েছি। এর মধ্যে 16ই জুলাই আবু সাইদের সেই যে মহিমান্বিত আত্মদান দেখলাম টেলিভিশনে, একটা বাসায় লুকিয়ে থেকে সেটা দেখছি যে কি মহিমান্বিত আত্মদান। যাই হোক, এর মধ্যে আপনার সকল নেটওয়ার্ক মানে যে অ্যাক্সেসগুলো ছিল বন্ধ করে দিল 18 তারিখে। এটা মারা গেল 16 তারিখে, তাকে হত্যা করা হলো আবু সাইদকে। তো এরপরে যে কর্মসূচি ছিল প্রত্যেকটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সমর্থন জানানো হয়েছে, সংহতি জানানো হয়েছে, তীব্রভাবে জানানো হয়েছে। প্রত্যেকটার রেকর্ড সহ আমরা আছে, এবং আমাদের দলের যে সমস্ত ছাত্র সংগঠন এবং অন্যান্য যুব সংগঠন প্রত্যেকেই তারা রাস্তায় নেমেছে। না হলে 142 জন ছাত্র দলের ছেলে তার মারা গেল কি করে? এই ঘটনাগুলো একটার পর একটা হচ্ছে। 19শে জুলাই প্রথম বিএনপি কর্মসূচি দিল যে প্রেস ক্লাবে এখন একটা সমাবেশ হবে। আমি 12টার মধ্যে প্রেস ক্লাবে ঢুকে গেলাম যে আমি আগে যদি যাই তাহলে আমার কথা শুনে অনেকে আসবে। এটা ওরা গোয়েন্দা সংস্থা জানতে পেরে সাথে সাথে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে। যাই হোক, এই বিষয়ে আমি যাচ্ছি না। তারপর তো গেলাম কারাগারে গেলাম, ডিবি অফিসে আছি। তখন আর কোনো এমনি জাতীয় নেতৃবৃন্দের মধ্যে আর কেউ অ্যারেস্ট হননি। রাত 3টার সময় দেখলাম নজরুল ইসলাম খান, একদিন পরে দেখছি আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে আমাদের আরো অন্যান্য শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি, আমিনুল হক, তারপরে আমাদের ডাক্তার ডোনার, ডাক্তার রফিক, মজনু মানে ভরতে শুরু করলো। আর আমরা রিমান্ড খাটি যাই আসি, এই করতে করতে আমরা শুধু মনে মনে বলি যে এক দফার আন্দোলন দিচ্ছে না কেন? কোটা নিয়েই আমরা শুধু জেলখানার ভিতর থেকেই শুনছি কোটা মেনে নিচ্ছে হাসিনা, আবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাচ্ছে, সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টের রায় বহাল রাখছে যে কোটা থাকতেই হবে। এই দেখি খেলাধুলা চলছে নানাভাবেই। তো যাই হোক, আমরা তখন মনে করলাম, আমি অ্যারেস্ট হওয়ার আগে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে এই আন্দোলনটা এক দফার আন্দোলনে নিতে হবে। তো তার সাথে সেই আলোচনা এগুলো চলছিল। তারপর দেখলাম আমি জেলখানা থেকে 1 তারিখ বা 31 তারিখে ডক্টর সলিমুল্লাহ খান একটা মিটিংয়ে বললেন যে এখন এক দফার আন্দোলনে যেতে হবে, আমার যতটুকু মনে পড়ে আর কি। এর পরের দিনই দেখলাম যে ছাত্র নেতাদের মধ্যে থেকে এক দফার আন্দোলনের কথা বলা হলো এবং সেটা বিজয় হলো। যাই হোক, এই বিষয়টা একটু সামান্য এখানে উল্লেখ করতে হলো এই জন্যই যে আজকে অনেকে এটার কৃতিত্ব নিতে চাচ্ছেন, এক পেশে করতে চাচ্ছেন। বিএনপির নাকি, আমি যেহেতু এই দলটি করি তার কোনো অবদান নেই। তো তাহলে এই যে ঘটনাগুলো আমি সংক্ষেপে জানালাম, এর মধ্যে আরো বিস্তৃত বিষয়গুলো আছে। তো তাহলে কারা এটার সাথে করলো? সাধারণ ছাত্ররা নেমে এসেছে, এটা ঠিক। ছাত্র ছাত্রী, স্কুলের ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, সরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, শিক্ষকরা প্রত্যেকেই নামছে এবং ছাত্রদেরকে ধরছে। ঢাকা বিশ্বের ছাত্রকে ধরছে, ওদেরকে শাহবাগ থানায় নিয়ে যাচ্ছে। এই শিক্ষকরা গিয়ে তাদেরকে মানে ছাড়ানোর চেষ্টা করছে। এইসব ঘটনাগুলো আমরা জেলখানার ভিতর থেকে এগুলো সব আমরা অবলোকন করছি, আমরা দেখছি। একটা কোনো টেলিভিশনে দেখা যেত না, ঝিরি পাওয়া যেত, কিছু কিছু চ্যানেল পাওয়া যেত, আমরা ওর মধ্যে দিয়ে দেখছি। তো আন্দোলন এই করতে করতে তুঙ্গে, কিন্তু মৃত্যু যে এত হয়েছে, এত ভয়াবহ আত্মদান এইসব মাসুম বাচ্চাদের, এটা জেল থেকে বেরোনোর পর জানলাম যে প্রায় 1400-1500 মানে ছেলে মেয়েদেরকে এইভাবে শেখ হাসিনা হত্যা করেছে। কত ভয়ঙ্কর, আগ্রাসী, রক্তপিপাসু হতে পারে একজন ফ্যাসিস্ট, আমরা তার নমুনা দেখলাম এখানে। তো সুতরাং শুনছি কেউ
যে তার ফিরে আসার ব্যাপারে তার প্রতি একটু নরম সুরে কথা বলতে চাচ্ছেন। কেন? এটা হলো আমাদের প্রশ্ন। কেন একক কৃতিত্ব নেওয়ার? এই জুলাই তো আমাদের ধারাবাহিক আন্দোলনের একটা পরিণতি, 17 বছরের আন্দোলনের পরিণতি, এবং এই জাতি যে কখনোই অন্যায় অবিচারকে দীর্ঘদিন ধারণ করে না সেটার পরিণতি। এই জাতি যে সবসময় যে কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে একটা পর্যায়ে ভয়ঙ্কর মূর্তিতে আত্মপ্রকাশ করে, তার চূড়ান্ত পরিণতি হচ্ছে জুলাই। এটা আমরা কেন ভুলে যাই? এখানে অনেক মানুষের এবং সাধারণ মানুষের আত্মদানের মধ্যে দিয়েই এই জুলাই। আপনার 15-20 জন রিক্সাওয়ালাই মারা গেছে শুধু এই আন্দোলন করতে গিয়ে, 95 জন শ্রমিক মারা গেছে এই আন্দোলন করতে গিয়ে। তো এটা তো সামগ্রিকভাবে জনগণের একটা বিরাট উত্থান, সেই উত্থানের পরিণতি হচ্ছে এই জুলাই। তো সুতরাং এখন যারা নরম সুরে কথা বলছেন, এখন যারা একটু কেমন জনি গলা যে শেখ হাসিনা বোধহয় ওর আমলেই ভালো ছিল ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছেন, এবং আমি মনে করি যে কিছু কিছু আওয়াজ আসছে যারা এই গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, কোনো না কোনো কারণে তাদের মধ্যে থেকে এই জিনিসটি আসছে। তার একটা নমুনা আপনাকে আমি বলি। কদিন আগে জামাতের আমিরের বাসায়, সরকারি বাসায় একটা চিত্র প্রদর্শনী হয়েছে। ওখানে শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ আছে, ওখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র আছে, জুলাইয়ের বিভিন্ন চিত্র আছে। কিন্তু মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, তার কোনো ছবি নাই, তার কোনো কথা নাই, তার কোনো পোস্টার নাই। এটা তো খুবই তাৎপর্যপূর্ণ, এটা ভীষণ তাৎপর্যপূর্ণ। কেন? আমাদের কাছে তো মানে এই বিষয়টা খুবই একটা জটিল মনে হচ্ছে না, তবে একটা রহস্যজনক মনে হচ্ছে। যে ঘটনা কি, ওখানে মুক্তিযুদ্ধের এক অনন্য বংশীবাদক যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তার কোনো কথা নাই, তার কোনো ছবি নাই। এটা অত্যন্ত মানে এটা খুব গভীরে বিশ্লেষণের ইয়ে নেই। ওই যে 5ই আগস্টের পর বলেছিলেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলব, আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় ইয়ে করব, কি বলতে, সম্পর্ক গড়ে তুলব, ক্ষমা করে দেব, ক্ষমা করে দেবে কথা বলেছে। সেটার কি মানে একটা এক্সটেনশন নাকি এটা? আমরা সবসময় বলেছি বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের দল থেকে বলেছে, সরকারের পক্ষ থেকে বলেছে, কখনো আমরা বাইরে আমাদের প্রভু আছে এটা বলিনি। বেগম খালেদা জিয়াও বলেননি, তারেক রহমান সাহেবও বলেননি। কিন্তু সাম্প্রতিক দিল্লিতে একটি আন্তর্জাতিক সংগঠন সেখানে একটি প্রোগ্রাম করছেন, একটা সাউথ এশিয়ান জার্নালিস্ট ক্লাব বা এই টাইপের একটি নাম, সেখানে পলাতক ফ্যাসিস্ট বক্তব্য রাখবে। আমরা প্রতিবাদ করেছি, সরকারও প্রতিবাদ করেছে, কিন্তু তারা বললেন যে এটা সরকারের কিছু করার নাই, এটা একটি আলাদা প্রতিষ্ঠান। ভাই, সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে সে ইয়ে করতে পারে, কি বলে যে কোনো অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক ফ্যাসিস্ট এখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু নাই? তাহলে বেগম খালেদা জিয়ার আইনি মামলা লড়াইয়ের জন্য লন্ডন থেকে যে লর্ড কার্নাইল এসেছিলেন, তিনি যখন তাকে ঢুকতে দিল না শেখ হাসিনা, তিনি যখন দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করতে চাইলো, তখন তো তাকে অনুমতি দিলেন না, তাহলে আজকে এটা করলেন কেন? আমার তো মনে হচ্ছে এটা একটা রাজনৈতিক বিশ্লেষণ যে প্রধানমন্ত্রী তিস্তা তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনার কথা তিনি বলছেন, এটা হতে পারে। তিনি চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন, সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এটাই কি হাসিনা কার্ড খেলা হবে এর মধ্যে দিয়ে? বন্ধুরা আমার, এটা একটা কঠিন, আমি মনে করি একটা চক্রান্তের বেড়াজাল বোনা হচ্ছে। প্রধানমন্ত্রী যেভাবে মানে জনগণের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে তিনি কাজ করতে চাচ্ছেন, তখন আমাদের সার্বভৌমত্বকে অপমান করা, যেখানে মিউচুয়াল বেনিফিশিয়াল এবং লুকিং ফরওয়ার্ড রিলেশনশিপ কথা বলা হয়, আমরাও বলেছি, তারাও বলে, বেসড অন দি কি সভরেন ইকুয়ালিটি এবং মিউচুয়াল রেসপেক্ট।
এটা কি মিউচুয়াল রেসপেক্টের নজির? আপনি পলাতক একজন ফ্যাসিস্টকে, যে বাংলাদেশের এত শিশু, শ্রমিক, ছাত্রকে হত্যা করে পালালো, তাকে আপনি কথা বলার সুযোগ দিচ্ছেন? এটা তো মানে ইকুয়াল সভরেনিটির প্রতি, সভরেন ইকুয়ালিটির প্রতি তো এটা কোনো ধরনের সম্মান দেখানো নয়। প্রধানমন্ত্রী 4 বছরে 1,60,00,000 লোককে কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন ঘোষণা করেছেন। এই কয়েকদিনে ফ্যামিলি কার্ডের যে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে, সেটার ফলশ্রুতি তিনি এই কথা বলেছেন। তিনি খাল খনন করছেন, তিনি কৃষক কার্ড দেওয়ার কথা বলছেন, তিনি শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে তার যে নজর এবং দ্রুত নজর এবং কোনো গাফিলতি হলে সেখানে ব্যবস্থা গ্রহণ করছেন। তো মানে দেশটা একটা স্মুথলি চলুক, সেটাকে গ্রাহ্য না করে একটা মানে পাতানো পরিস্থিতি তৈরি করে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে এটাকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা কোনো না কোনোভাবে চালানো হচ্ছে। তারা ভালো মতো এই জিনিসটিকে দেখছে না। তো যাই হোক, আমি আজকে এখানে জুলাই শহীদ পরিবার এখানে রয়েছেন। আমাদেরকে এই দিনটি জুলাই আমাদেরকে বারবার স্মরণ করতে হবে। স্মরণ করলে আমরা বুঝতে পারব যে আমাদের করণীয় কি, আমাদের মানে স্টেট স্ট্রাকচার কি ধরনের পরিবর্তন হতে হবে, আমরা গণতন্ত্রকে সুসংহত করার জন্য আর কি কি করতে পারি। দেখুন, আমি অনেক কথা হচ্ছে জুলাই চার্টারের স্পিরিট নিয়ে গণতন্ত্রের বিকাশের জন্য। আমার কথাটা হলো যে আমরা সবই মানলাম, সবই করলাম, কিন্তু এটা শুধু মানে পলিটিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার হবে না, এটা হিস্ট্রির একটা ধারাবাহিকতা হবে, মানে বিষয় হবে না যতক্ষণ পর্যন্ত না এটা আপনার মানসিকতার পরিবর্তন হয়। এটা একটা ম্যাটার অফ সাইকোলজি, এটা শুধু পলিটিক্যাল সায়েন্স না। আপনি জুলাই চার্টারের উপর সংবিধান সংশোধন হতে পারে, সবকিছু হতে পারে, আরো নতুন আইন প্রণয়ন হতে পারে, কিন্তু যদি রাজনৈতিক নেতৃত্বের যদি মানে মানসিকতার পরিবর্তন না হয়, তাহলে তো এক নিমিষেই চলে যেতে পারে। শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছেন, গাড়ি পুড়িয়েছেন, পুলিশ হত্যা করেছেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছেন ওটা প্রতিষ্ঠার জন্য। তিনি আবার সেটা একটা ঘোষণায় সেটা স্ক্র্যাপ করে দিলেন এবং পার্লামেন্ট থেকে একটা প্রহসনের কমিটি করলেন। সেই কমিটির প্রত্যেকটি লোকই বললেন যে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে হবে। তোফাল আহমেদ, সুরজিন সেনগুপ্ত, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন প্রত্যেকেই বলেছে, কিন্তু শেখ হাসিনা একজন ব্যক্তি তিনি ওটা শোনেননি এবং সংবিধান থেকে ওটা মুছে দিলেন। তাহলে মানসিকতা দরকার, শুধুমাত্র আপনার কাঠামো পরিবর্তন একটা কাগজের মধ্যে লিখলেই এটা হবে না। সবাইকে মানতে হবে, সবাইকে বুঝতে হবে যে না, যে কোনো পরিস্থিতিতে আমরা আইন মান্য করব। দেখুন, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তাকে বলেছে আজীবন প্রেসিডেন্ট হন, তাকে বলা হয়েছে আপনি কি বলে সম্রাট হন, উনি মানেননি। 2 বারের বেশি উনি প্রেসিডেন্ট থাকেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ওই ট্র্যাডিশনটা তারা সমুন্নত রেখেছেন, আইনও হয়নি, কেউ 2 বারের বেশি প্রেসিডেন্ট হননি। শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আপনার রুজভেল্ট 4 বার প্রেসিডেন্ট হলেন। এই কারণে তারা যুদ্ধ শেষে আইন করে নিলেন যে না, আমরা সেই ফাউন্ডিং ফাদার্সদের যে নিয়ম, সেই নিয়ম আমরা চলবো। এটা হচ্ছে একটা জাতির মানসিকতার প্রতিফলন। আমাদেরকে সেই জায়গায় যদি আমরা আসতে পারি, সব দল মত নির্বিশেষে, তাহলে আমরা আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ আমরা নিশ্চিত করতে পারবো এবং আমাদের যে সামাজিকভাবে আমাদের যে গণতান্ত্রিক চিন্তা চেতনার এটা বিকশিত হবে। তখনই আমরা যে আইন প্রণয়ন করব সেই আইনটি সুরক্ষা পাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। খোদা হাফেজ।